ওকে, সকলকে স্বাগত জানাচ্ছি। অষ্টম অধ্যায়, এটা কিন্তু বিষয়বস্তু হলো বাংলাদেশের সরকার ব্যবস্থা। বাংলাদেশের সরকার ব্যবস্থা। তবে এই সরকার ব্যবস্থার মধ্যে সিলেবাসের মধ্যে যে বিষয়গুলো উল্লেখ আছে সেটা হলো আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, স্থানীয় সরকার, শাসন বিভাগ, তারপরে আছে আইন প্রণয়ন, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, নীতি নির্ধারণ, তারপরে আছে জাতীয় স্থানের মধ্যে প্রশাসনিক কাঠামো, প্রশাসনিক কাঠামো, আর স্থানীয় সরকার, স্থানীয় সরকার। প্রশাসনিক সংস্কার, প্রশাসনিক সংস্কারের কথা বলা আছে। এখান থেকে আসলে কোশ্চেন, যদি আপনি হিস্ট্রি দেখেন, গত কয়েকটা বিসিএস এ মাত্র 11টা প্রশ্ন আসছে, অর্থাৎ 35 থেকে 42 পর্যন্ত, মানে 8টা বিসিএস নাকি, 35 থেকে 40, 35, 36, 37, 38, 39, হ্যাঁ 40, 40, 41, 42, তার মানে 8টা বিসিএস এ মাত্র 11টি প্রশ্ন আসছে। এখান থেকে প্রশ্ন কিন্তু খুব একটা বেশি আসে না, এবং প্রশ্নের মধ্যে এখানে যতগুলো প্রশ্ন আসছে তার মধ্যে কঠিন প্রশ্ন ছিল, যেমন গত বছর আসছে বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম সংসদ নেতা। প্রথম সংসদ নেতা মিন্স প্রথম প্রধানমন্ত্রী, মানে সংসদ নেতা, সংসদ শুরু হওয়ার পরও তিনি প্রধানমন্ত্রী ছিল। এখানে 38তম একটা কোশ্চেন আসছে হাস্যকর, কোনটি স্থানীয় সরকার নয়? কোনটি স্থানীয় সরকার নয়, সেখানে কিন্তু সংসদ বললে কি গণপরিষদ বোঝাবে নাকি সংসদ বোঝাবে? সংসদ বোঝাবে, গণপরিষদ বোঝাবে না। গণপরিষদ কখনো সংসদের সাথে যাবে না। গণপরিষদ হয় সংবিধান তৈরির জন্য। এখান থেকে এ পর্যন্ত যে কোশ্চেন আসছে তার মধ্যে 3টা প্রশ্ন কঠিন ছিল, 3টা প্রশ্ন একটু কঠিন ছিল, 3টা প্রশ্ন একটু কঠিন। একটা প্রশ্ন ছিল যে ইউপি কয়টা, ইউনিয়ন পরিষদ কতটি? ইউনিয়ন পরিষদ কতটি সেটা গত বছর এক এক জায়গায় এক একটা ছিল, এখন 4571টি, 4571। 35তম এই কোশ্চেনটা একটু কঠিন ছিল। আর একটা কঠিন ছিল যে কাউন্টিং ভোট, আর একটা আসছিল যে কাউন্টিং ভোট 6 নম্বরে, কাউন্টিং ভোট আসছিল 37তমতে। 37তম প্রশ্ন ছিল কাউন্টিং ভোট কার ভোট? এই কাউন্টিং ভোটটা মানে কাস্ট আর কাউন্ট একই কথা, কাস্ট আর কাউন্ট একই কথা, এটা স্পিকারের ভোট। একটু কনফিউজ ভাবে প্রেজেন্টেশন করছে। আর একটা কোশ্চেন এনআইএলজি এর পুনরূপ, এনআইএলজি এটা ছিল খুব সম্ভবত, এটাও 37তম, এনআইএলজি এর পুনরূপ, এনআইএলজি, এনআইএলজি এর পুনরূপ, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্টস, লোকাল গভর্নমেন্ট, এই প্রশ্নটা আসছিল, এইটাই একটু কঠিন। আরেকটা প্রশ্ন আসছে 36তমতে, 36তম একটা প্রশ্ন আসছে বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি? বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি? বৃহত্তর জেলা আপনারা 17টি দাগাবেন। বৃহত্তর জেলা হলো 17টি, 19টি দাগাবেন না। পটুয়াখালী এবং টাঙ্গাইল এরা কিন্তু বৃহত্তর জেলা ছিল না। বৃহত্তর জেলা হলো 17টি, মনে রাখবেন। নাম্বার 1, 1947 সালে জেলা ছিল হলো 16টি। নাম্বার 2, 1971 সালে জেলা ছিল 19টি, কিন্তু 17টি হলো বৃহত্তর জেলা। নাম্বার 3, 1984 সালে 23টি থেকে 64টি হয়, 23টি থেকে 64টি হয়, অর্থাৎ 84 সালে মহকুমাগুলো জেলায় পরিণত হয়। 84 সালে মহকুমা থেকে জেলায় পরিণত হয় 1984 সালে। তাহলে 71 সালে জেলা ছিল 19টি, বৃহত্তর জেলা 17টি, 47 সালে 16টি, 84 সালে 23টি, মানে 84 সালে 23টি থেকে 64টি হয়, অর্থাৎ 84 সালে 64টি হওয়ার আগে 83টি, মানে
23টি জেলা ছিল। কি গণপরিষদ মুখ্যমন্ত্রীকে, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হলো এনআইএলজি এর ফুল মিনিং ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট, অর্থাৎ স্থানীয় সরকার ইনস্টিটিউট, আগারগাঁয়ে অবস্থিত। একবার প্রশ্ন আসছে যে অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী কিন্তু অপশনে মানে প্রশ্নের মধ্যে বলে নাই, বলছে স্থানীয় মানে পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী না বলে বলছে প্রথম প্রধানমন্ত্রীকে। এখন মুখ্য আর প্রধান তো একই কথা, প্রধানমন্ত্রী দিচ্ছে অপশনে। এরকম একটু ঘুরে ওরা কোশ্চেন করে প্রেজেন্ট করবে যাতে আপনি একটু কনফিউজড হন। এখান থেকে 38তম বিসিএস একটা এত সহজ প্রশ্ন আসছে যে কোনটি স্থানীয় সরকার নয়, কোনটি স্থানীয় সরকার নয়, এই প্রশ্নটা দিচ্ছে স্থানীয় সরকার নয়। এখানে উত্তর রাখছে পল্লী বিদ্যুৎ, অর্থাৎ অপশন হলো পল্লী বিদ্যুৎ, আর বাকি ওই তিনটা রাখছে। স্থানীয় সরকার তো ওগুলো ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা, হলো গ্রামে, আর শহরে হলো পৌরসভা, সিটি কর্পোরেশন, পৌরসভা সিটি কর্পোরেশন। এখানে অপশনে যে রাখছে এই 5টা থেকে 3টা রাখছে। অপশনগুলো ছিল পৌরসভা, পল্লী বিদ্যুৎ, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ। তার মানে পল্লী বিদ্যুৎ উত্তর হবে। মানে এত সহজ কোশ্চেন আবার মানে এত সহজ কোশ্চেন এখানে আসে। সো এখান থেকে কোশ্চেন কিছু বিষয় আছে যে আসলে একটু ব্যতিক্রম, যেগুলো আপনার ব্যতিক্রম বলতে যেমন সংসদে সরকারের মুখপাত্র কে, সংসদের সরকারের মুখপাত্র কে? নাম্বার 1 প্রাইম মিনিস্টার, নাম্বার 1 স্পিকার, নাম্বার 3 হলো চিফ হুইপ, চিফ হুইপ, নাম্বার 4 হলো তথ্যমন্ত্রী। বলেন তো কি হবে উত্তর? সংসদে সরকারের মুখপাত্র কে? এই প্রশ্নটা যেমন এবছর ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে। সংসদে সরকারের মুখপাত্র কে? একজন বলছেন প্রাইম মিনিস্টার, একজন বলছেন চিফ হুইপ, একজন বলছেন প্রাইম মিনিস্টার, একজন বলছেন চিফ হুইপ। কে হবে? কে হবে? একটু থেমে গেল। 3 বলছেন নাকি? 3 কে আছে? চিফ হুইপ। আসলে সংসদে সরকারের মুখপাত্রকে বাংলাদেশে এরকমের কোনো বিধি নাই। আবার সরকারি দলের যে মুখপাত্র সেটাও কিন্তু বিধি বাংলাদেশে নাই। তো বাংলাদেশে সকলের দাবি, সিভিল সোসাইটির দাবি যে তথ্যমন্ত্রী এমন একজনকে নিয়োগ দেওয়া হোক যিনি সরকারের মুখপাত্র হিসেবে কাজ করবেন। কিন্তু এখন সরকারের মুখপাত্র হিসেবে বাংলাদেশে কাজ করে প্রাইম মিনিস্টার, তিনি রাষ্ট্রের মুখপাত্র। প্রধানমন্ত্রী উত্তর হবে, চিফ হুইপ হবে না, প্রধানমন্ত্রী হবেন। এবং এটা একটু আগে আমি পরিণীতি বই থেকে আবার দেখলাম, একটু কনফার্ম হলাম। আমার কাছেও মনে হয়েছিল চিফ হুইপ, আমি একটু আগে কনফার্ম হলাম যে পরিণীতি বই থেকে, সেখানে পরিণীতি এইচএসসি বইতে আছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি বইতে আছে যে রাষ্ট্রের কর্ণধার, মুখপাত্র, জনগণের নেতা হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে থাকে। সেখানে কিন্তু বলা আছে তিনি প্রধানমন্ত্রী।
এইরকমের কিছু কনফিউজিং কোশ্চেন থাকবে। যেমন কাউন্টিং ভোটটা যখন আসছিল সবাই এটা নিয়ে অনেক চিন্তায় পড়ে গেল। আসলে কাউন্টিং ভোট আর কাস্টিং ভোট একই। এটা স্পিকারের ভোট। কয়েকটা ভোট আছে। ভোট হলো একটা হলো গণভোট, যেটাকে বলে প্লেবিসাইট। প্লেবিসাইট মানে গণভোট। এই প্লেবিসাইট হলো গণভোট, এটা হলো হ্যাঁ না ভোট হয়, হ্যাঁ এবং না। এটা উন্মুক্ত খোলা মাঠে হয়। এটা উন্মুক্ত এবং খোলা মাঠে সবাই মুখে বলবে হ্যাঁ অথবা না। স্ট্র ভোট আছে। স্ট্র ভোটটা হলো বেসরকারি ভোট। এটা হলো বেসরকারি জরিপ। বেসরকারি জরিপ, স্ট্র ভোট মানে হলো বেসরকারি জরিপ। যেমন প্রথম হলো একটা জরিপ করলো যে আগামী নির্বাচনে জয়ী হবে জাতীয় পার্টি, এটা একটা হবে স্ট্র ভোট। স্ট্র ভোটকে বলা হয় বেসরকারি ভোট। আর একটু আগে যেটা বললাম সেটা হলো কাস্টিং ভোট অথবা কাউন্টিং ভোট। এটা হলো স্পিকারের ভোট। স্পিকারের ভোট, এবং স্পিকার যেখানে, অর্থাৎ স্পিকার সব কাউন্ট করা হলে তিনি বলে যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এই যে জয়যুক্ত হয়েছে বলে না সংসদে, এই জয়যুক্ত হয়েছে বা না জয়যুক্ত হয়েছে, এই হ্যাঁ বা না জয়যুক্ত হয়েছে এমন যে ভোটটা দেয় সেটাই হলো স্পিকারের ভোট। স্পিকার কাস্টিং করে বলে যে এইটা জয়যুক্ত হয়েছে, এই যে জয়যুক্ত কথাটা বলছে সেটা হবে কাউন্টিং অথবা কাস্টিং ভোট। তাহলে স্ট্রো ভোট গণভোট, আর একটা হলো কাস্টিং বা কাউন্টিং ভোট। এখন বাংলাদেশ সরকারের যে রাষ্ট্রের কর্তৃপক্ষ কিন্তু তিনটা। বাংলাদেশ সরকারের এই যে সরকার ব্যবস্থা, যেটা সরকারের বিভাগ, এই সরকারের বিভাগ কিন্তু তিনটা, যেটা রুশো করে গেছে। একটা হলো আইন বিভাগ, একটা হলো বিচার বিভাগ, আর একটা হলো শাসন বিভাগ। আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। এই শাসন বিভাগকে আবার নির্বাহী বিভাগও বলা হয়। শাসন বিভাগ এবং নির্বাহী বিভাগ সমান জিনিস। আইন বিভাগ, যেটাকে বলা হয় যে লেজিসলেচার, ইংলিশে বলা হয় লেজিসলেচার, এটাই কিন্তু সংসদ। আর বিচার বিভাগ যেটা হলো জুডিশিয়ারি, জুডিশিয়ারি, এই জুডিশিয়ারি হলো বিচার বিভাগ, এবং এই বিচার বিভাগ হলো কোর্ট, সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের এই দুইটা ভাগ, একটা হলো হাইকোর্ট বিভাগ, হাইকোর্ট বিভাগ, আর একটা হলো আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগ, একটা হলো আপিল বিভাগ। অ্যাপিলেট ডিভিশন এন্ড হাইকোর্ট ডিভিশন, দুইটা ভাগ আছে। সুপ্রিম কোর্টের দুইটা ভাগ, একটা হাইকোর্ট বিভাগ আর একটা হলো আপিল বিভাগ। শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ, এটাকে বলা হয় এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ, এই শাসন বিভাগ হলো বেসিক্যালি সচিবালয়। এই সচিবালয় হলো শাসন বিভাগ। তাহলে মানে সংসদ, সুপ্রিম কোর্ট, সচিবালয়, এটা হলো শাসন বিভাগ। আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন। এই আইন বিভাগের কাজ হলো আইন তৈরি করা, আইন তৈরি করা। আর বিচার বিভাগের কাজ হলো আইনের ব্যাখ্যা দেয়া, আইনের ব্যাখ্যা দেয়। বৈধ অবৈধ এই রায়গুলো দিয়ে থাকে বিচার বিভাগ। আর এদের কাজ হলো আইন প্রয়োগ করে। তাহলে আইন প্রয়োগ করে কিন্তু শাসন বিভাগ, আইন প্রয়োগ করে। এখন সংসদীয় সরকার ব্যবস্থা কি থাকে? সংসদীয় সরকার ব্যবস্থা, সংসদীয় সরকার ব্যবস্থায় আমাদের যে সংসদীয় সরকার ব্যবস্থা, আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। তাহলে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে আইন বিভাগ, অর্থাৎ আইন বিভাগ শাসন বিভাগকে, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। আইন বিভাগ যে রুল জারি করবে সেই আইনগুলো বাস্তবায়ন করে দিবে হলো আইনের প্রয়োগ বা বাস্তবায়ন। এই আইনের প্রয়োগ বা বাস্তবায়ন করবে কিন্তু শাসন বিভাগ। আর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কি হয়? রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা যখন থাকে, এই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় সেখানে
সংসদের গুরুত্ব কম থাকে, সংসদের গুরুত্ব কম, সেখানে আইন বিভাগের গুরুত্ব তেমন থাকে না, সেখানে গুরুত্ব থাকে আবার শাসন বিভাগের, তখন এদের এদের পাওয়ারটা বেশি থাকে। রাষ্ট্রপতি শাসিত সরকারে সংসদের গুরুত্ব কম থাকে, সংসদীয় সরকার ব্যবস্থায় আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। আইন বিভাগের মূল কাজ তো আইন তৈরি করা, এটা তো আমরা জানি যে আইন তৈরি করবে। এখানে আইনসভা কিভাবে নিয়ন্ত্রণ করে, যে আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, এটা কেমনে সম্ভব? এটা হলো যে মন্ত্রিসভা সংসদের নিকট দায়ী থাকে, সংসদের নিকট দায়বদ্ধ, মন্ত্রিসভা সংসদের নিকট দায়বদ্ধ, মন্ত্রিসভা সংসদের নিকট দায়বদ্ধ। আর রাষ্ট্রপতি শাসিত সরকারে মন্ত্রিসভা রাষ্ট্রপতির নিকট দায়বদ্ধ। রাষ্ট্রপতি শাসিত সরকারে মন্ত্রিসভা রাষ্ট্রপতির নিকট দায়বদ্ধ, রাষ্ট্রপতির নিকট দায়বদ্ধ। সেখানে পার্লামেন্টের তেমন কোনো ভূমিকা নাই, রাষ্ট্রপতি যা জারি করবেন, যা বলবেন তাই কিন্তু উত্তর হবে। রাষ্ট্রপতি যা বলবেন, যা জারি করবেন, যে সব ডিক্রি জারি করবেন, সেগুলোই কিন্তু আপনার মানতে হবে। দ্যাট মিনস সংসদীয় সরকার ব্যবস্থায় আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, তার মানে মন্ত্রিসভা সরকারের নিকট দায়বদ্ধ থাকে, সংসদের নিকট দায়বদ্ধ থাকে। আর রাষ্ট্রপতি শাসিত সরকারে মন্ত্রিসভা রাষ্ট্রপতির নিকট দায়বদ্ধ থাকে। আপনাদের যেটা এখন আসতে পারে যে আইন বিভাগের কাজ কোনটা, বিচার বিভাগের কাজ কোনটা, শাসন বিভাগের কাজ কোনটা, এই রকমের কিছু প্রশ্ন আপনাদের হয়তো থাকতে পারে, যে আইন বিভাগ কোন কাজগুলো করে, আর নির্বাহী বিভাগ কি কাজ করে, রাষ্ট্রপতি কি কাজ করে। আইন বিভাগের বেসিক কাজটা যেটা, সেটা আমরা একটু আগেই বললাম, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ ও আইন তৈরি করে। আইন বিভাগ আইন তৈরি করে এবং শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, যেটা আমরা একটু আগে দেখলাম। আইন তৈরি করে বা সংশোধন করে, পরিবর্তন করে, সেগুলো। আর শাসন বিভাগ যে কাজটা করে, শাসন বিভাগ শাসন কার্য পরিচালনা করে, শাসন কার্য পরিচালনা করে। এই পরিচালনা করণে লাস্ট ক্লাসে বললাম, তিনি অনুমোদন করে রাষ্ট্রপতির নামে আর ক্ষমতা প্রয়োগ করে প্রধানমন্ত্রীর নামে। অর্থাৎ এখানে ক্ষমতা প্রযুক্ত প্রাইম মিনিস্টারের নামে, পিএম এর নামে। আর যদি বলা হয় শাসন বিভাগে অনুমোদন দেওয়া হয়, সকল কার্যক্রমের অনুমোদন রাষ্ট্রপতির নামে, নির্বাহী সবকিছু অনুমোদন রাষ্ট্রপতির নামে। এবং শাসন বিভাগ কিন্তু পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী দেখভাল করে, পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী দেখভাল করে, অর্থাৎ পররাষ্ট্র বিষয়টা এটা দেখে শাসন বিভাগ। আর এই তহবিল সংক্রান্ত যত বিষয় আছে সেগুলো দেখে আইন বিভাগ। আইন বিভাগ যত তহবিল আছে, প্রযুক্ত তহবিল, সংযুক্ত তহবিল, বৈদেশিক তহবিল, এই সব তহবিলগুলো নিয়ন্ত্রণ করার ক্ষমতা হলো আইন বিভাগের। বাজেট, এই বাজেট পাস এবং পেশ, এটা কাজ হলো আইন বিভাগের। শাসন বিভাগের কাজ হলো পররাষ্ট্র সংক্রান্ত নীতি সংক্রান্ত পর্যালোচ কার্যাবলী। এখন আমি একটা জিনিস বলি, সীমান্ত হত্যা এটার জন্য কে কাজ করবে, আইন বিভাগ নাকি শাসন বিভাগ? সীমান্ত হত্যা মোকাবেলা এটার জন্য কাজ করবে কে? আইন বিভাগের ইংরেজি হলো লেজিসলেচার। প্রশ্নটা আমার বুঝছে কিনা, লেজিসলেটর বা লেজিসলেটিভ ব্রাঞ্চ। সীমান্ত হত্যা এই জাতীয় কাজ করবে কে? সীমান্ত হত্যা এই জাতীয়, মানে সীমান্ত মোকাবেলা, হত্যা মোকাবেলা কে কাজ করবে? দেখেন, সীমান্ত ইস্যুটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাহলে আমি বলছি সচিবালয়, তার যা সচিবালয় আছে সে কিন্তু অন্তর্ভুক্ত। তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা মন্ত্রী আছে শাসন বিভাগের অন্তর্ভুক্ত। সীমান্ত হত্যা এই বিষয়টা দেখবে শাসন বিভাগ অথবা
নির্বাহী বিভাগ। শাসন বিভাগ অথবা নির্বাহী বিভাগ সীমান্ত হত্যার বিষয়গুলো দেখবে। বিচার বিভাগ, বিচার বিভাগের কাজ হলো আপনার, বিচার বিভাগ হলো আপনার সংবিধানের রক্ষা কবচ, সংবিধানের ও গণতন্ত্রের রক্ষা কবচ। এই রক্ষা কবচ হলো বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা যখন থাকবে তখন সংবিধান ও গণতন্ত্রের রক্ষা কবচ অর্থাৎ রক্ষা হবে। তার মানে এরাই কিন্তু ব্যক্তি স্বাধীনতার দেখভাল করে। ব্যক্তি স্বাধীনতা, আপনার আমার ব্যক্তি স্বাধীনতা দেখভাল করবে বিচার বিভাগ। এই বিচার বিভাগ কিন্তু অধিকার সংক্রান্ত সকল কাজ করে। অধিকার, মৌলিক অধিকার বলেন বা মানবাধিকার বলেন, এই মৌলিক অধিকার এবং মানবাধিকারের বিষয়গুলো দেখভাল করবে বিচার বিভাগ। মৌলিক অধিকার বা মানবাধিকার এই বিষয়গুলো দেখভাল করবে বিচার বিভাগ। ক্লিয়ার? তার মানে এই আইন বিভাগটা হলো সংসদ। আমাদের যে মেম্বার অফ পার্লামেন্ট এদেরকে বলা হয় ইংলিশে ল মেকার। দে আর দ্য ল মেকার্স। আমরা বলি এমপি, সে ব্রিজ করবে, কালভার্ট করবে, আপনাকে আমাকে ত্রাণ দিবে, কিন্তু আসলে তিনি কিন্তু আসলে ল মেকার। তার কাজ হলো আইন তৈরি করা। তার মানে সাংবিধানিক প্রতিষ্ঠান আইন প্রণেতা, এই আইন প্রণেতা বললে কিন্তু সেটা হবে কে? এমপি, এবং তিনি কিন্তু আইন বিভাগের অন্তর্ভুক্ত। আপনি একটা জিনিস সেন্স দেখবেন, যদি বিষয়টা হয় আয় এবং ব্যয়, এই বিষয়গুলো কিন্তু আইন বিভাগের নিয়ন্ত্রণে থাকে। আর যখন দেখবেন শাসনের কার্যক্রম থাকে, কোনো মন্ত্রণালয় দেখভাল করে, আজকে বন্যা মোকাবেলা, এটা শাসন বিভাগের কাজ। এই বন্যা মোকাবেলা কিন্তু আইন বিভাগের কাজ না। অর্থাৎ মোকাবেলা জিনিসটা বললে কিন্তু সেটা তার, কিন্তু আইন বিভাগের সবচেয়ে বড় কথা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা করবে। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, এই রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা করবে কিন্তু আইন বিভাগ। এই জন্য যুদ্ধ ঘোষণা কিন্তু আইন বিভাগের করতে হয়। যুদ্ধ ঘোষণা সংসদ অনুমতি দেয়। যুদ্ধ ঘোষণার অনুমতি কিন্তু সংসদের অনুমতি পেলে রাষ্ট্রপতি ঘোষণা করবে, বাট যুদ্ধ ঘোষণার কিন্তু করবে সংসদ। তার মানে সার্বভৌমত্ব রক্ষা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা, সেটা কিন্তু আইন বিভাগ করবে। আপনার মনে করেন এখন সীমানা রক্ষা, আপনি তো সীমান্ত হত্যা বললেন, মোকাবেলা সবসময় দেয়, কিন্তু সীমানা রক্ষা, ভূমি রক্ষা, এই ভূমি রক্ষা কিন্তু আইন বিভাগের কাজ। সীমানা রক্ষা, ভূমি রক্ষা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা। কিন্তু ব্যক্তি স্বাধীনতা বললে কিন্তু বিচার বিভাগের কাজ। ব্যক্তি স্বাধীনতা, অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার, অধিকার, এসবগুলো কিন্তু আপনার বিচার বিভাগের কাজ। সো আপনার ব্যক্তি স্বাধীনতা এটা দেখবে বিচার বিভাগ, আর রাষ্ট্রীয় স্বাধীনতা বা সার্বভৌমত্ব তা দেখবে কিন্তু আইন বিভাগ। তাহলে সীমান্ত রক্ষা, ভূমি রক্ষা আইন বিভাগের কাজ। এখন দেখেন, আইন বিভাগ হলো সংসদ। এই বাংলাদেশের সংসদ, এটাকে ইংরেজিতে কিন্তু বলা হয় হাউস অফ দ্য নেশন। হাউস অফ দ্য নেশন, আমাদের সংসদের ইংরেজি নাম কিন্তু হাউস অফ দ্য নেশন। কিন্তু আমাদের ভবনটার নাম কি? ভবনের নাম কিন্তু সংসদ ভবন। ভবনের নাম কিন্তু সংসদ ভবন। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে আমাদের জাতীয় সংসদের ইংরেজি নাম, তাহলে হাউস অফ দ্য নেশন, অথবা এটাকে বাংলায় বলে জাতীয় সংসদ। এখন আপনি ওর মিলাইলে হবে না, হাউস অফ দ্য নেশন অর্থাৎ জাতির হাউস, এটা বললে হবে না। অর্থাৎ ভবনের নাম সংসদ ভবন, সংসদ ভবন হলো ভবনের নাম, কিন্তু এটার ইংরেজি নাম হলো হাউস অফ দ্য নেশন। এই সংসদের কিন্তু আলাদা সচিবালয় আছে, এই সংসদ সচিবালয় আছে, এবং এই সচিবালয়ের প্রধান কিন্তু স্পিকার। সংসদ সচিবালয়ের প্রধান স্পিকার, সচিবালয়ের প্রধান কিন্তু স্পিকার, কিন্তু সংসদের প্রধান অথবা সংসদের নেতা তিনি হলেন কিন্তু প্রাইম মিনিস্টার। সংসদের প্রধান বা নেতা তিনি কিন্তু প্রাইম মিনিস্টার। সংসদের সভাপতি তিনি কিন্তু স্পিকার। সংসদের সভাপতি স্পিকার। আর সংসদের অভিভাবক, গার্ডিয়ান,
অভিভাবক হলো রাষ্ট্রপতি। তাহলে সংসদের প্রধান বা নেতা প্রাইম মিনিস্টার, সংসদের সভাপতি স্পিকার। ভূমি রক্ষা পিএম এর কাজ না ভাই? হ্যাঁ অবশ্যই। ভূমি রক্ষা অর্থাৎ আপনি কিন্তু ভূমি রক্ষার দায়িত্ব প্রাইম মিনিস্টারকে দিবেন, ভূমি মন্ত্রণালয় করবেন। আমি আগের ক্লাসে বলেছি আমাদের ভূমি রক্ষা করবে প্রাইম মিনিস্টার, কিন্তু ভূমি রক্ষা এটা কিন্তু ভূমি মন্ত্রণালয়ের কাজ না। তাহলে প্রধান হলো স্পিকার, সংসদ সচিবালয়ের প্রধান, আমি সংসদের প্রধান বলি নাই, সংসদের প্রধান বা নেতা কিন্তু প্রাইম মিনিস্টার। সভাপতি হলো স্পিকার, অভিভাবক হলো রাষ্ট্রপতি, অভিভাবক রাষ্ট্রপতি। আর এই সংসদের শৃঙ্খলা রক্ষাকারী, এই শৃঙ্খলা রক্ষাকারী যিনি তিনি হলেন স্পিকার, সরি হুইপ। হুইপ হলেন শৃঙ্খলা রক্ষা করবেন, হুইপ হলো শৃঙ্খলা রক্ষা করবেন। এবার হলো সংসদের কমিটি আছে 50টা। সংসদের কমিটি লাস্ট ক্লাসও আপনাদেরকে বলেছি আমি, এই সংসদের কমিটি কিন্তু 50টা। তার মধ্যে 11টা হলো সংসদীয় স্থায়ী কমিটি, আর 39টা হলো মন্ত্রণা সংক্রান্ত কমিটি। কমিটি এখানে দেয়া নেই আপনাদের, বেসিক বইতে মনে হয় দেয়া নাই নাকি, থাকার তো কথা। সংসদ, এই সংসদ কিন্তু 9 তলা, আমাদের সংসদ কিন্তু 9 তলা। সংসদের চারপাশে যে লেক আছে তাকে বলে ক্রিসেন্ট লেক, ক্রিসেন্ট লেক। সংসদের চারপাশে যে আছে ক্রিসেন্ট লেক, এই সংসদ এটা কিন্তু 1961 থেকে 1982 এই পর্যন্ত এটা নির্মাণ করা হয়, অর্থাৎ 1982 সালের 15 ফেব্রুয়ারি এটা উদ্বোধন করা হয়। সংসদের উদ্বোধন হয় কিন্তু 15 ফেব্রুয়ারি 1982। যিনি করেন তিনি কিন্তু আব্দুস সাত্তার, রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। এই আব্দুস সাত্তার উদ্বোধন করেন, তিনি কিন্তু রাষ্ট্রপতি ছিলেন। গতকালকে আপনাদের 8 জন রাষ্ট্রপতির লিস্ট দেখিয়েছিলাম, বঙ্গবন্ধুর পর থেকে 6 জনকে দেখাইছিলাম। দেখেন 15 ফেব্রুয়ারি উদ্বোধন করেন আব্দুস সাত্তার, আর 1961 এটা আইয়ুব খান উদ্বোধন করেন। আইয়ুব খানের নাম পরীক্ষায় থাকবে না। এটা 9 তলা বিশিষ্ট এবং এটা 215 একর, এটা আমরা জানি 15 একর। এবং এখানে 354টি বসার আসন, 354টি বসার আসন, বসার আসন হলো 354টি, অর্থাৎ 350টি হলো এমপি থাকে, আর 4 জন হলো রাষ্ট্রপতি থাকেন, বিদেশি রাষ্ট্রপতি থাকেন, এরকমের 4 জন থাকেন। বিদেশি রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিয়েছে 2 জন, আর একজনের দেয়ার কথা ছিল কিন্তু তিনি মারা গেছেন। বিদেশি রাষ্ট্রপতি 2 জন ভাষণ দেন, একজন টিটো, জোসেফ মার্শাল টিটো, 1973 সালে তিনি ভাষণ দেন। আর একজন ভাষণ দেন ভিভি গিরি, ভারতের সাবেক রাষ্ট্রপতি ভাঙ্গিপুরাপ্প ভেঙ্কটসাই গিরি। এই ভাঙ্গিপুরাপ্প ভেঙ্কটসাই গিরি 1974 সালে, অর্থাৎ একজন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট টিটো, আর একজন হলো ভারতের প্রেসিডেন্ট, এবং যিনি মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রেসিডেন্ট ছিলেন ভিভি গিরি। ভিভি গিরি এবং হলো মার্শাল জোসেফ টিটো, এই 2 জন রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দিয়েছেন। প্রথম দিয়েছে টিটো, আর প্রণব মুখার্জি তিনি দিবেন সব ঠিকঠাক, কিন্তু লোকটা শেষ পর্যন্ত আসতে পারেন এবং তিনি মারা যান। প্রণব মুখার্জি, তার দেয়ার কথা ছিল, উনি দিলে 3 জন হয়ে যেতেন। এই সংসদের আসন যদি বলেন, নির্বাচিত 300 আর সংরক্ষিত 50টি। এই 300 জন আসন যে নির্বাচিত হন 300 জন এমপি থেকে, সেই আসনগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংসদীয় আসন আছে ঢাকায়। ঢাকায় সবচেয়ে বেশি। ঢাকা জেলা যদি হিসাব করেন, ঢাকা জেলায় আসন আছে 20টি। আর ঢাকা যদি বলেন সিটি কর্পোরেশনের মধ্যে আছে কয়টি? এই সিটি কর্পোরেশনের মধ্যে আসন আছে 15টি। আর বাকি 5টি জেলা, 5টি সংসদীয় আসন এটা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না। তাহলে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত আসন আছে 15টি, ঢাকা জেলায় আসন আছে 20টি।
এবং ঢাকা বিভাগে সবচেয়ে বেশি আসন খুব সম্ভবত ৭৬টি। ঢাকা বিভাগে সবচাইতে বেশি আসন ৭০টি। ৭০টি আসন, আগে ১০০-র উপরে ছিল, কারণ ময়মনসিংহ বিভাগ তখন ঢাকার মধ্যে ছিল। এবং সবচেয়ে বেশি আসন ঢাকায়, আর সবচেয়ে কম অর্থাৎ একটি করে আসন আছে ৩টি জেলায়। একটি করে আসন ৩টি জেলায়, এবং একটা হলো বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি। বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি, এই ৩টি আসনে একটি করে আসন, এবং ৩০০ নম্বর আসন হলো বান্দরবান। বান্দরবান হলো ৩০০ নম্বর আসন, আর রাঙামাটি ২৯৯তম আসন, আর ২৯৯তম আসন হলো খাগড়াছড়ি। অর্থাৎ ৩০০ নম্বর আসন সংসদের এই বান্দরবান, এবং ১ নম্বর আসনটি হলো পঞ্চগড়। জাতীয় সংসদের ১ নম্বর আসন হলো পঞ্চগড়, আর ৩০০ নম্বর আসন বান্দরবান, ২৯৯ রাঙামাটি, আর খাগড়াছড়ি ২৯৮তম। কিন্তু দুটি করে সংসদীয় আসন, এই আসন আছে ৯টি জেলায়। ৯টি জেলায় দুটি করে আসন, ৯টি জেলায় দুটি করে আসন, যেমন আছে মেহেরপুর, যেমন আছে ঝালকাঠি, তারপরে আছে মেহেরপুর, জয়পুরহাট, পঞ্চগড়, মাগুরা, বরগুনা, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, নড়াইল, এরকমের ৯টি জেলায়। আমি কয়েকটা বলে দিই, সেটা হলো বরগুনা, ঝালকাঠি, পঞ্চগড়, মেহেরপুর, মাগুরা না, মেহেরপুর, আসছে আসছে আসছে। সো ৯টি জেলায় দুটি করে আসন হলো ৯টি জেলায়: ঝালকাঠি, পঞ্চগড়, নড়াইল, মেহেরপুর, রাজবাড়ী, মাগুরা, চুয়াডাঙ্গা, জয়পুরহাট। ১ নম্বর আসন হলো সংসদের পঞ্চগড়, ৩০০ নম্বর আসন হলো বান্দরবান, ২৯৯ নম্বর আসন হলো রাঙামাটি, আর খাগড়াছড়ি ২৯৯তম। আর সবচেয়ে ভোটার বেশি ঢাকা ১৯ আসনে, ভোটার বেশি ৭ লাখের বেশি, আর ৭৮,০০০ ভোটার আছে ঝালকাঠি জেলায়। ঝালকাঠি ১ আসন। লাস্ট ২ মিনিট শুনতে পারেন না, আমি আবার বলতেছি। সবচেয়ে বেশি আসন ঢাকা জেলায়, আমি যা যা লিখছিলাম একটু পড়ে যাই।
সবচেয়ে বেশি আসন হলো ঢাকা জেলায় 20টি, সিটি কর্পোরেশনে 15টি, ঢাকা বিভাগে হলো 70টি। আর ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ভোটার আছে ঢাকা 19, সবচেয়ে কম আছে হলো ঝালকাঠি 1। একটি করে সংসদীয় আসন আছে 3টি জেলায়, 2টি করে সংসদীয় আসন আছে 9টি জেলায়। 2টি করে সংসদীয় আসন 9টি জেলা, সেই 9টি জেলা হলো আপনার বরগুনা, ঝালকাঠি, পঞ্চগড়, নড়াইল, জয়পুরহাট, মেহেরপুর, মাগুরা, চুয়াডাঙ্গা, নড়াইল। মেহেরপুর, মাগুরা, চুয়াডাঙ্গা, নড়াইল। T2 এর লেফটে সংসদে ও টিটো টিটো ইনি হলেন প্রথম ভাষণ দিয়েছেন যুগোস্লাভিয়ার। টিটো ভাষণ দিয়েছেন যুগোস্লাভিয়ার প্রথম। আর দ্বিতীয়বার ভাষণ দিয়েছেন তিনজন দেয়া। এটা গত বছরের বেসিক বুথে আমরা কারেকশন দিয়ে দিয়েছিলাম। প্রণব মুখার্জি যে মারা যাবে এটা বুঝতে পারে নাই, উনি ভাষণ না দিয়ে মরে গেল। এটা একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। তাহলে প্রথম ভাষণ দিয়েছে টিটু। ও 10টা হলো কেমনে? বরগুনা, ঝালকাঠি, পঞ্চগড়, জয়পুরহাট, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, রাজবাড়ী। আর তো নাই তো। এবারে আসলে সংসদ নেতা কে হন? সংসদ নেতা, এই সংসদ নেতা ইনি হলেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, তিনি প্রাইম মিনিস্টার, তিনি মুখপাত্র, তিনি প্রাইম মিনিস্টার, এবং তিনি নির্বাহী ক্ষমতার মালিক, নির্বাহী ক্ষমতার প্রধান, মন্ত্রিসভার প্রধান। বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে কর্তৃত্ব অনেক, রাষ্ট্রপতির চেয়েও তার কর্তৃত্ব অনেক। তিনি কিন্তু ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুসারে দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদা সংসদ নেতা। বাংলাদেশের প্রথম সংসদ নেতা বঙ্গবন্ধু ছিল, এবং সেটা কিন্তু এবছর পরীক্ষা আসছে। গত বছর বেসিক ভিউতে আমরা সংসদ নেতাদের তালিকা দিয়েছিলাম। প্রথম নেতা ছিল বঙ্গবন্ধু, সর্বশেষ ছিল শেখ হাসিনা, এবং সেটা কিন্তু পরীক্ষায় আসছে। এরপরে বিরোধী দলীয় সংসদ নেতা গেল। আর সংসদ উপনেতা পিএম এর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করে। সংসদ উপনেতা তিনি চতুর্থ সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী। চতুর্থ সর্বোচ্চ পদমর্যাদা বাংলাদেশের। তৃতীয় হলো স্পিকার, চতুর্থ হলো 3জন। চতুর্থ সর্বোচ্চ পদমর্যাদা এখানে আরো 2জন আছেন, একজন চিফ জাস্টিস, একজন লিডার অব দ্য অপোজিশন। অর্থাৎ বিরোধী দলীয় নেতা, সংসদের উপনেতা এবং চিফ জাস্টিস, এই 3জন একই পদমর্যাদার অধিকারী। স্পিকার উপরে হন, স্পিকারের পদমর্যাদা উপরে হয়। আর এই সংসদ নেতা যিনি হবেন তার বয়স সর্বোচ্চ 25 বছর। আপনি একটা কথা মনে রাখবেন, সেটা হলো নির্বাচিত হতে হয়
নির্বাচিত হতে হয় রাষ্ট্রপতি ছাড়া সবার বয়স 25 বছর। নির্বাচিত হতে হয় এমন রাষ্ট্রপতি ছাড়া সবার বয়স 25 বছর। আপনি এমপি হবেন 25 বছর, মেম্বার হবেন, আগে ছিল 18 বছর, এখন 25 বছর, মেম্বার হবেন 25 বছর, চেয়ারম্যান হবেন 25 বছর, মেয়র হবেন 25 বছর, উপজেলা চেয়ারম্যান হবেন 25 বছর। বাট যখন আপনি রাষ্ট্রপতি হতে যাবেন তখন কিন্তু আপনার বয়স হতে হবে 35 বছর। অর্থাৎ স্পিকার যিনি, তার বয়স কিন্তু 25 বছর। স্পিকার, ডেপুটি স্পিকার, এদের বয়স কিন্তু 25 বছর। আপনি যা হতে চান সব 25 বছর, মেয়র, কাউন্সিলর যা হতে চান, কিন্তু যখনই রাষ্ট্রপতি হতে যাবেন তখন কিন্তু আপনার বয়স লাগবে 35 বছর। রাষ্ট্রপতি হতে হলে 35 বছর লাগবে। আর কিছু বিষয় আছে যে সাংবিধানিক পদ অথবা হলো বিভিন্ন সংবিধিবদ্ধ পদ, সেখানে বলা থাকে, উল্লেখ করা থাকে যে এটা এত বছর থাকতে হবে। অর্থাৎ তার একটা এক প্রেসিডেন্ট, 2 প্রাইম মিনিস্টার, 3 স্পিকার, চার বলছি আমি আপনাকে ডেপুটি লিডার অফ দ্য হাউস অর্থাৎ উপনেতা, বিরোধী দলীয় নেতা এবং হলো চিফ জাস্টিস, এরা 4 নম্বরে। 5 নম্বরে সিইসি, ইলেকশন কমিশনার। 5 সিইসি, চিফ ইলেকশন কমিশনার। 5টা জানলেই চলবে। স্পিকারের নিজের আসনের বিল কে পেশ করেন? স্পিকারের নিজের আসনের বিল কে পেশ করেন? অন্য কেউ, সে যাকে অ্যাসাইন করবেন। স্পিকারের বিল অন্যজন অ্যাসাইন করে দেয়, সে উত্থাপন করে। তো ভালো প্রশ্ন করছেন। স্পিকার যাকে অ্যাসাইন করবেন তিনি উত্থাপন করবেন। শাহ ইমরান শেখ। সংসদ যখন প্রেসিডেন্ট বা স্পিকার হন তখন তার আসন কি শূন্য হয় না? প্রেসিডেন্ট হলে আসন শূন্য হয়, স্পিকার হলে আসন শূন্য হয় না। প্রেসিডেন্ট এমপি থাকতে পারেন না। সংসদে যারা থাকেন সবার এমপি হইতে হয়। সংসদে যারা থাকেন টেকনোক্র্যাট মন্ত্রী ছাড়া সকলের এমপি হইতে হয়, সকলের মন্ত্রী হতে হয়, এমপি হতে হয়। টেকনোক্র্যাট মন্ত্রী যে, তিনিও সংসদে থাকতে পারেন কিন্তু তিনি এমপি না, তিনিও মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে অর্থাৎ ওই আসনে বসতে পারেন আর কি। তিনি এমপি না হলেও বসতে পারেন। এখন আমরা যে বললাম 354টি আসন থাকে, তাহলে আসন তো 350টা, সেই এমপি আর থাকে। টেকনোক্র্যাট যারা হয় তারাও কিন্তু ওই এক্সট্রা চেয়ারে বসে থাকেন, এবং সেটা হলো 1/10, যেহেতু টেকনোক্র্যাট মন্ত্রী 1/10, তাহলে বাংলাদেশে যদি সর্বোচ্চ 60 জন মন্ত্রী হয়, 60 জন মন্ত্রী তো বাংলাদেশে পসিবল না, তখন 6 জন গিয়ে টেকনোক্র্যাট মন্ত্রী হবে। এই জন্য মন্ত্রী সবসময় 3 জনই থাকে, 60 জন মন্ত্রীও হয় না আর 3 জন টেকনোক্র্যাট মন্ত্রীও হয় না। এখন বর্তমানে টেকনোক্র্যাট মন্ত্রী আছেন 3 জন। একজন কোশ্চেন করছেন, প্রেসিডেন্ট যদি না থাকেন, মারা যান, আর স্পিকারের বয়স যদি 35 না হয়, তখন প্রেসিডেন্ট কে হবেন? বেসিক্যালি তিনি তো দায়িত্ব পালন করবেন, সেক্ষেত্রে স্পিকারের বয়স সম্পর্কে লেখা নাই। স্পিকারের যোগ্যতার মধ্যে বলা আছে যে তিনি এমপি হতে হবে। তাহলে এমপি হলেই তিনি স্পিকার হতে পারবেন, আর এমপি হতে গেলে এমপির বয়স তো 25 বছর, এবং সেই জন্য উনি স্পিকার থেকে রাষ্ট্রপতি হতে পারবেন যদি স্পিকারের পদ শূন্য হয়, রাষ্ট্রপতির পদ শূন্য হয়। কিন্তু ওটা তো হলো যে সংকটকালীন মুহূর্তে তিনি রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন। এরপরে আছেন ওয়ারেন প্রেসিডেন্স, তারপরে কে? তারপরে দরকার নাই, 5 পর্যন্ত জানেন। 60 জনের কোরাম কিভাবে হয়? 60 জনের কোরাম হলো 60 জন না, বেসিক্যালি 1/5, অর্থাৎ 350 জন এমপি যখন থাকবে তখন কিন্তু 69 জনকে থাকতে হবে, 1/5 থাকতে হয়।
যে কোনো মিটিং এর অর্থাৎ যে কোনো ক্ষেত্রে সংসদ না বলেন যাইটাই, মূল সদস্যের মধ্যে কমপক্ষে 1/5 উপস্থিত থাকতে হয়, 1/5 দ্যাট মিনস 20% থাকতে হয়। তাহলে সংসদে এমপি হলেন 300 জন, এর মধ্যে 60 জন উপস্থিত থাকলে কোরাম হবে। কোরাম মানে বৈঠক হবে, আর যদি 60 জন না হয় তাহলে বৈঠক হবে না, বৈঠক স্থগিত থাকবে। একজন বলছেন ভাই বুঝলাম না এটা কোনটা, যে বুঝেন নাই সেটা বলেন। আশিক আশিক শাওন, আপনি একটু বলেন। বাট ওনার এইজ তো 35 না, তাতে কিছু হবে না, উনি দায়িত্ব পালন করবেন। এখন স্পিকারের বয়স তো আর লেখা নাই আমাদের সংবিধানে, কিন্তু স্পিকার লেখা নাই যে স্পিকারের বয়স 35 হতে হবে। সংবিধানে লেখা আছে স্পিকারের এমপি হতে হবে। এখন সেই এমপি হচ্ছে 25 বছর বয়সে, তার তো আর দরকার নেই। ওখানে তো বলে দিত যদি এমপি হতে হবে এবং তাকে অবশ্যই 35 বছরের বেশি থাকতে হবে, তাইলে বলা যেত। কারণ এমপি স্পিকার নিজেও তো মারা যেতে পারে, ডেপুটি স্পিকার নিজেও তো অনুপস্থিত থাকতে পারে, তখন কিন্তু আর একজনকে আপনার স্পিকারের দায়িত্ব পালন করতে হবে। তাহলে এমপি ধরেন আছে 350 জন, তার মধ্যে দুজনের বয়সই 35 বছর, আর বাকি সবার বয়স মনে করেন 34 বছর, তখন কি হবে? তখন তাহলে কি কেউ স্পিকার হবে না? ক্লিয়ার? স্পিকারের অযোগ্যতা দুইটা, স্পিকার হতে পারবে না দুইজন, যদি তিনি এমপি না হন, যদি তিনি মন্ত্রী হন। মন্ত্রী হইল অর্থাৎ এমপি যদি না হন এবং মন্ত্রী হন, এই দুইটা হলো স্পিকারের অযোগ্যতা। স্পিকার যদি তিনি মন্ত্রীর পদ গ্রহণ করে ফেলেন তাহলে কিন্তু তিনি স্পিকার হতে পারবেন না, কোনো মন্ত্রী স্পিকারের পদ গ্রহণ করতে পারবেন না। এই এই বাক্যটা মনে রাখবেন, রাষ্ট্রপতির আসন শূন্য। এই আসন শূন্য বলতে বোঝায় স্পিকারের আসন শূন্য, কারণ স্পিকার তখন রাষ্ট্রপতি। এর মাধ্যমে বোঝা যায় ডেপুটি স্পিকারের পদ আসন শূন্য। অর্থাৎ স্পিকার আসন যদি শূন্য হয়ে যায়, সাথে সাথে ডেপুটি স্পিকার আসন শূন্য হয়ে যাবে। তার মানে রাষ্ট্রপতির আসন শূন্য মানে স্পিকার রাষ্ট্রপতি হয়ে গেছে, ডেপুটি স্পিকার স্পিকার হয়ে গেছে। তার মানে ডেপুটি স্পিকার পর্যন্ত আসন শূন্য থাকবে। রাষ্ট্রপতির আসন শূন্য মানে স্পিকারের আসন শূন্য হয়ে যাবে, তখন স্পিকার আসনে বসবে ডেপুটি স্পিকার, এবং ডেপুটি স্পিকার আসনটি একেবারেই শূন্য থাকবে। তাহলে টেকনোক্র্যাট মন্ত্রী বাংলাদেশে কিন্তু বর্তমানে 3 জন। একজন হলেন কে, ওই যে 3 জন মন্ত্রী টেকনোক্র্যাট মন্ত্রী। একজন হলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী, কি জানো নাম? আরে ফজিলাতুন্নেসা ইন্দিরা। আর একজন হলেন কিন্তু ইয়া, আর একজন হলেন এই যে শামসুল হক খান, কি জানি একজন মন্ত্রী নিয়োগ দিছে না কয়েকদিন আগে, তিনি। আর একজন হলেন বন পরিবেশ উপমন্ত্রী। এবার আসেন, সংসদীয় কমিটি কিন্তু 50টি, তার মধ্যে সংসদীয় কমিটি 11টি এবং স্থায়ী কমিটি, অর্থাৎ স্থায়ী কমিটি, সংসদে স্থায়ী কমিটি 50টি, এর মধ্যে 11টি হলো সংসদীয় আর 39টি হলো মন্ত্রণালয় সম্পর্কিত। এর পদমর্যাদা উপরে, তারপর উনি। স্পিকার জানেন তো, আদাম দিচ্ছে একটু করে। ডেপুটি স্পিকার আসনে বসবে তখন কোনো এমপি কে নিয়োগ দিবে তখন।
ডেপুটি স্পিকার কিন্তু একজন থাকেন। দেখেন, তারকা চিহ্নিত প্রশ্ন যদি বলে, তারকা চিহ্নিত প্রশ্ন কিন্তু মৌখিক উত্তর যেটা চাইবেন সেটা, আর তারকা চিহ্নবিহীন প্রশ্ন এরা না। এই কমিটি এইটা না, আমি তো ভাই সংসদীয় কমিটি দুইটা আসছে কে? কোনটা কাটবো? মানে দুইটা আসলো কেন? আমি কম বুঝি কত, এইটা মনে হয় কি করলে দাঁড়া ওটা। ঠিক আছে, একজন প্রশ্ন করছে, দেখে আপনাদের কয়েকটা প্রশ্ন আছে। রাষ্ট্রপতি পদ শূন্য হলে স্পিকারের পদ শূন্য হলে আচ্ছা বললাম তো ওটা। নেক্সট কোশ্চেন, আজকে এটাই প্রথম, আমি জানি কোথায় ছিলাম। সংসদীয় কমিটিতে সবসময় এমপি থাকবেন, প্রাইম মিনিস্টার বা মন্ত্রী থাকবেন না। একজন বলছেন ক্রয় সংক্রান্ত কমিটির প্রধান প্রাইম মিনিস্টার, ওগুলো তো সংসদীয় কমিটি না, জাতীয় কমিটি। জাতীয় সব কমিটির প্রধান প্রাইম মিনিস্টার, শুধুমাত্র ক্রয় সংক্রান্ত কমিটি, ক্রয় সংক্রান্ত কমিটির প্রধান হলেন অর্থমন্ত্রী। ক্রয় সংক্রান্ত কমিটির প্রধান হলেন অর্থমন্ত্রী। বুঝছেন ব্যাপারটা এখন? তাহলে তারকা চিহ্নিত প্রশ্ন বললে বুঝবেন এটা মৌখিক উত্তর চেয়েছে, আর তারকা চিহ্নবিহীন প্রশ্ন বললে মনে রাখবেন এটা আপনার লিখিত উত্তর চেয়েছে। এরপরে হলো কিচেন ক্যাবিনেট। ট্রেজারি বেঞ্চ হলো সরকারি দলের সামনের সারির আসন, সরকারি দলের সামনের সারির আসন ট্রেজারি বেঞ্চ। আর কিচেন ক্যাবিনেট
কিচেন ক্যাবিনেট এটা হলো উপদেষ্টা মণ্ডলী সরকারের, সরকারের উপদেষ্টা মণ্ডলী, এটা হলো কিচেন ক্যাবিনেট। তারকা চিহ্নিত প্রশ্ন, দেখেন সংসদের কিছু বিল আছে, সংসদের বিল আপনি জানেন সরকারি বিল হলো এমপিদের আর বেসরকারি বিল হলো মন্ত্রীদের। একটা সরকারি বিল আর একটা হলো বেসরকারি বিল। কোনটা এমপিদের বলেন তো? সরকারি কোনটা? তারকা চিহ্নবিহীন হলো লিখিত উত্তর চায়, ট্রেজারি বেঞ্চ হলো সরকারি দলের সামনের সারির আসন, কিচেন ক্যাবিনেট উপদেষ্টা মণ্ডলী, কিচেন ক্যাবিনেট হলো উপদেষ্টা মণ্ডলী। সরকারি বিল কোনটা আর বেসরকারি বিল কোনটা? বলেই তো না। রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতা অ্যাটর্নি জেনারেল। আচ্ছা কি বলছেন? বইতে দেয়া রাষ্ট্রপতি কি? বইতে দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, 3 স্পিকার, ডেপুটি স্পিকার। ওটা তো শপথ, শপথ অনুষ্ঠান। অ্যাটর্নি জেনারেল এগুলো সবাই শপথ নিবে। অ্যাটর্নি জেনারেল তো শপথের বাইরে, সাংবিধানিক পদ। বেসরকারি হলো এমপিদের, রাইট। সরকারি হলো মন্ত্রী আর বেসরকারি হলো এমপি। বেসরকারি এমপি আর সরকারি হলো মন্ত্রীদের। আচ্ছা গেল সংসদের বিল। আমি এখানে একটা আছে অর্থ বিল। এই অর্থ বিলে কিন্তু রাষ্ট্রপতির অনুমতিতে অর্থমন্ত্রী উত্থাপন করেন। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে অর্থমন্ত্রী উত্থাপন করেন অর্থ বিল। আমার প্রশ্ন হলো প্রাইম মিনিস্টার অনুমতি ছাড়া একটা বিল উত্থাপন করা যায় না, সেটা কোনটা? এই অর্থ বিলের মধ্যে কিন্তু থাকে, অর্থ বিল হলো রদ বদল, জরিমানা, এই সমস্ত, মানে স্বাভাবিক থাকে না। এটা স্বাভাবিক কোনো অর্থনৈতিক কার্যক্রম না, স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম নয়, এটা হলো অর্থ বিল। অর্থ বিল উত্থাপন করে রাষ্ট্রপতি অনুমোদিত অর্থমন্ত্রী উত্থাপন করেন, কিন্তু বাজেট এটা কিন্তু প্রাইম মিনিস্টারের পরামর্শে অর্থমন্ত্রী তৈরি করে উপস্থাপন করেন, অর্থমন্ত্রী তৈরি করে উপস্থাপন করেন। প্রাইম মিনিস্টারের পরামর্শে অর্থমন্ত্রী এটা তৈরি করেন। এখানে কিন্তু রাষ্ট্রপতির বাজেটে কিন্তু রাষ্ট্রপতির কোনো হাত নেই, কিন্তু অর্থ বিলে আছে। এই জন্য অনেকে কনফিউজ থাকবেন যে অর্থ বিল যেহেতু রাষ্ট্রপতি, প্রশ্ন যদি আসে যে অর্থমন্ত্রী বাজেট তৈরি করার ক্ষেত্রে কার পরামর্শ গ্রহণ করেন, তখন কিন্তু অনেকেই মানে বেশিরভাগই রাষ্ট্রপতি দাগাবেন। আসলে উত্তরটা হবে কিন্তু প্রাইম মিনিস্টার। এই প্রশ্নের উত্তরটা বলেন তো, অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে কে বাজেট পেশ করে? কে বাজেট পেশ করেন? এক পরিকল্পনা মন্ত্রী, 2 প্রাইম মিনিস্টার, 3 এক পরিকল্পনা মন্ত্রী, 2 প্রাইম মিনিস্টার, 3 স্পিকার, 4 রাষ্ট্রপতি।
কি হবে উত্তর? কি বলছে? হ্যাঁ, অনেকেই বলছেন হ্যাঁ প্রধানমন্ত্রী, থ্যাংক ইউ। আসলে এটা প্রধানমন্ত্রী উত্থাপন করেন। আমরা দেখছেন কিনা যে আনোয়ার লোটাস কামাল তিনি কিন্তু অনুপস্থিত হয়ে পড়ছিলেন গত 2019 সালে। তখন কিন্তু এটা উত্থাপন করছিলেন কিন্তু প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী উত্থাপন করেন, রাইট। আচ্ছা এটা বলতে পারেন, আপনারা শপথের বিষয়টা জানেন কিনা? শপথ, আমি শপথগুলো লিখি, আপনি জাস্ট পূরণ করে দেন। শপথ পড়ান। এক রাষ্ট্রপতিকে, সংশোধনী লাগলে আমরা কিন্তু সামনে লিখে দেব। 2 PM মন্ত্রীকে, 3 CEC কে, BPSC সদস্যদের ও চেয়ারম্যানদের, 5 চিফ জাস্টিসকে, 6 এমপিদের, 7 স্পিকারকে, 8 সিটি মেয়রদের, 8 সিটি মেয়রদের। আমি একটার পর একটা বলবো, আপনি 1 নম্বর দিয়ে লিখবেন। 9 সিটি কাউন্সিলরদের। 10 ইউপি চেয়ারম্যানদের। 11 10 ইউপি চেয়ারম্যানদের, 11 উপজেলা চেয়ারম্যানদের, 12 উপজেলা সদস্যদের, 13 জেলা পরিষদের চেয়ারম্যানকে, 14 জেলা পরিষদের সদস্যদের। 1 নম্বর আপনারা দেখি ফিল আপ করেন তো দেখি, কে কয়টা পারেন? 1 মিনিট টাইম, কে কয়টা পারেন? নামাজের বিরতি দেবো, এটা শেষ করি, নামাজের বিরতি দেবো ইনশাল্লাহ। নম্বর দিয়ে কমেন্ট করবেন, নম্বর দিয়ে। পারেন? দেখি দেখি কি বলতেছেন, দাও। এক স্পিকার, দেখি। আচ্ছা আমি একটা প্রশ্ন করি পিছন দিকে। 14 নম্বর প্রশ্নের মানে 13 নম্বরের উত্তরটা দেন তো। 13 নম্বর, 13 উত্তর কি হবে বলেন? মোবাইলটা দাও তো, মোবাইলটা, কমেন্ট গুলো দেখি। নাম সব আসে মোবাইলে, এখানে নাম আসে না।
PM, DC, 13 PM, থ্যাংক ইউ ভেরি মাচ, 13 নম্বর। আচ্ছা, রাষ্ট্রপতিকে পড়ান স্পিকার, এটা 15তম সংসদে সংশোধনীতে আছে। প্রাইম মিনিস্টার, মন্ত্রী, এমপি, সব প্রতিমন্ত্রী যা আছে, অর্থাৎ মন্ত্রী বলতে সব বোঝায়, কিন্তু মন্ত্রী বলতে উপমন্ত্রী, প্রতিমন্ত্রী সব রাষ্ট্রপতি পড়ান, এখানে মনে রাখবেন এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে? কে বলতে পারেন এটা? শপথ অনুষ্ঠান, আমার প্রশ্নটা বুঝছেন কিনা? রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান। আমার প্রশ্ন হলো, এই শপথ অনুষ্ঠানটা পরিচালনা করেন কে? শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে? উত্তর করতে পারেন? শপথ পড়ান রাষ্ট্রপতি, বাট পরিচালনা করেন কে? না, স্পিকার না। ইয়েস, ইনি কে বলছেন তাকে থ্যাঙ্কস, আব্দুল্লাহ আর নোমান, থ্যাংক ইউ ভেরি মাচ। আব্দুল্লাহ নোমান, থ্যাংক ইউ ভেরি মাচ, টিম টিটি, থ্যাংক ইউ। অঞ্জন কুমার হয় না রে, মাহাম আদেল, থ্যাংক ইউ ভেরি মাচ। অর্থাৎ এটা হলো পরিচালনা করেন কিন্তু মন্ত্রী পরিষদ সচিব। আপনারা জানেন ওই শপথ অনুষ্ঠানটা, অর্থাৎ মুজিবনগর সরকারকে শপথ পড়াইছেন, সেখানে কিন্তু শপথ অনুষ্ঠান পরিচালনা করছেন কিন্তু আব্দুল মান্নান। তিনি কিন্তু সচিবও না, তিনিও একজন এমপি ছিলেন, দিনাজপুরের এমপি। তিনি খুব তরুণ ছিলেন আর কি, এই জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আব্দুল মান্নান। আর পড়াইছেন কিন্তু হলো অধ্যাপক ইউসুফ। যে কোনো শপথ অনুষ্ঠানে একজন পরিচালনা করে থাকেন। এখানে এইটা জানা উচিত যে পরিচালনা করেন মন্ত্রী পরিষদ সচিব। মুজিবনগর সরকারের এই দুজনের নাম জানেন? মুখ্য সচিব কে ছিল? মুখ্য সচিব কে আর মন্ত্রী পরিষদ সচিব কে? কে বলতে পারেন? মুখ্য সচিব কে আর মন্ত্রী পরিষদ সচিব কে? মুখ্য সচিব কে আর মন্ত্রী পরিষদ সচিব কে? মুজিবনগর সরকারের কে মুখ্য সচিব আর কে মন্ত্রী পরিষদ সচিব? হ্যাঁ, এটা মন্ত্রী পরিষদ সচিব বা ক্যাবিনেট সেক্রেটারি, তিনি শপথ পড়ান। রুহুল কুদ্দুস কে ছিলেন? একজন বলছেন রুহুল কুদ্দুস, থ্যাংক ইউ। যিনি বলছেন রুহুল কুদ্দুস, জাকারিয়া আকন। এই মুজিবনগর সরকারের মুখ্য সচিব ছিল রুহুল কুদ্দুস, আর মন্ত্রী পরিষদ সচিব ছিলেন এইচ.টি. ইমাম, হোসেন তৌফিক ইমাম। অনেকে আবার এইচ.টি. ইমাম জানে, তৌফিক ইমাম জানে না, তখন আবার ভেজাল হয়ে যাবে। হোসেন তৌফিক ইমাম, তিনি ছিলেন মন্ত্রী পরিষদ সচিব। সিইসি কে পড়ান চিফ জাস্টিস, বিপিএসসি সদস্যদের চেয়ারম্যানদের পড়ান চিফ জাস্টিসকে পড়ান প্রেসিডেন্ট, এমপিদের পড়ান স্পিকারকে পড়ান প্রেসিডেন্ট, চিফ জাস্টিসকে পড়ান প্রেসিডেন্ট, স্পিকারকে পড়ান প্রেসিডেন্ট, সিটি মেয়রদের পড়েন প্রাইম মিনিস্টার, সিটি কাউন্সিলরদের পড়ান এলজিআরডি মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, ইউপি চেয়ারম্যানদের শপথ পড়ান বিভাগীয় কমিশনার। দুঃখিত, ইউপি চেয়ারম্যানদের পড়ান ডিসি, উপজেলা চেয়ারম্যানদের পড়ান বিভাগীয় কমিশনার। আর ইউপি সদস্যদের, মানে ইউনিয়ন পরিষদ সদস্যদের পড়ান হলো ইউনো, ইউনিয়ন পরিষদের সদস্যদের পড়ান ইউনো। জেলা পরিষদের চেয়ারম্যানদের পড়ান প্রাইম মিনিস্টার, জেলা পরিষদের সদস্যদের পড়ান এলজিআরডি মন্ত্রী। আমার একটা প্রশ্ন, এমপিদেরকে শপথ পড়ান স্পিকার সাধারণত সরকার পরিবর্তন হলে অন্য দলের হয়ে থাকেন। যদি তিনি পড়াতে না চান অথবা তিনি অনুপস্থিত থাকেন, তার অনুপস্থিতিতে
কে পড়াবে? স্পিকারের অনুপস্থিতিতে এমপিদের শপথ কে পড়ান? স্পিকারের অনুপস্থিতিতে কে শপথ পড়ান? এটা কে পারেন? নির্বাচন কমিশনার। থ্যাংক ইউ, যে উত্তর দিছে নির্বাচন কমিশনার, অনেক থ্যাঙ্কস। ফারজানা মনি, ইউএনওর উপর ইউপি চেয়ারম্যান, রাইট। ইউপি চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান। আমি বলছি যে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের বিভাগীয় কমিশনার শপথ পড়ান, আর ইউপি সদস্যদের ইউএনও পড়ান। অর্থাৎ এখানে ইলেকশন কমিশন, সিইসি, প্রধান নির্বাচন কমিশনার। শুধু নির্বাচন কমিশনার বলে হবে না, প্রধান নির্বাচন কমিশনার সিইসি শপথ পড়ান। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে এখানে? বুঝতে পারেন নাই? এখানে বুঝতে পারেন নাই কোনো ক্লোজ আছে কিনা? বুঝতে পারেন নাই ক্লোজ আছে কিনা? আমরা নামাজের বিরতিতে যাব। কোনো কিছু আছে? ওকে, আমরা এখন চলে যাই। আমরা ঠিক 4:30 পর্যন্ত নামাজ, আমরা 4:35 পর্যন্ত ছুটি। 4:35 আমরা আসবো, আবার লগ ইন করে আসবো ইনশাল্লাহ। না, চার্জ আছে না মোবাইলে? আচ্ছা, আমরা আবার লগ ইন করে ঢুকি, তাই ভালো। গুগল কালকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, কেটে দেই।